ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতার প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর ছাত্র জনতার বিক্ষোভের পর দিনেও এক্সকেভেটর দিয়ে ভবনের অর্ধেকাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি একটা স্টুডেন্ট হিসেবে মনে করি যে এইভাবে একটা জিনিসকে নষ্ট করে দেওয়া ঠিক না। মানে উনি শেখ হাসিনা যাই করছে না কেন, বাট ওনার জন্য যে এইভাবে সব নষ্ট করে দিবে এটা ঠিক না আমার মতে। ৩২-এর বাড়ি যারা ধ্বংস করছে এদের বিচার কোনোদিন হবে, বাংলার মাটিতেই হবে। তাদের কপাল এবং তাদের মুখে জুতার বাড়ি দিতে চাই। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙা হলো আর পাকিস্তানে উল্লাস করা হলো। পাকিস্তানের ডিফেন্স সেক্টর, ডিফেন্স মিনিস্ট্রি থেকে একটা পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে, প্রতিরক্ষা দপ্তর থেকে পোস্ট করা হয়েছে। সেই পোস্টে তারা এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে উল্লাস করেছে। সেখানে এই কর্মকাণ্ডের ছবি সহ তারা পোস্ট করেছে। সেই পোস্টের যে সংক্ষিপ্ত ভাষ্য সেটা যদি ইংরেজি থেকে বাংলা করা যায় তাহলে এরকম দ্বারাই তারা বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে এর মাধ্যমে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান হলো। অর্থাৎ বঙ্গবন্ধুকে তারা বিশ্বাসঘাতক হিসেবে ট্রিট করছে। খুব স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে ট্রিট করবেই পাকিস্তান। এরপরে তারা লিখেছে এই বাড়ি থেকেই ভারতের সাথে হাত মিলিয়ে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিল শেখ মুজিব। ক্লিয়ার মেসেজ। পাকিস্তান এই কর্মকাণ্ডে যে এত বেশি খুশি হয়েছে, বঙ্গবন্ধুকে তারা বিশ্বাসঘাতক বলছে, বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয় বিশ্বাসঘাতক হয়েছেন, খুবই স্বাভাবিক। ৬৯-এর যে মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণ আন্দোলন, সব মিলিয়ে বঙ্গবন্ধু তো পাকিস্তানকে আসলে বিষিয়ে তুলেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছি, সেখানে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল নানাভাবে। সেই কারণেই তারা বলেছে যে ভারতের সঙ্গে হাত মিলিয়ে এই বাড়ি থেকেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিল। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ৩২ নম্বরের বাড়ি, স্পেসিফিকলি ৩২ নম্বরের বাড়ি ভাঙার পেছনে পাকিস্তানি এজেন্টদের কোনো হাত রয়েছে, পাকিস্তানের এর পেছনে কোনো ভূমিকা রয়েছে? যেমন ভূমিকা ছিল ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তাদের ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। নানা ক্ষেত্রে পাকিস্তান বেশ উল্লাস করছে। শেখ হাসিনা পতনের পরে পাকিস্তান অনেক বেশি উল্লাস করছে, এরকম দৃশ্য দেখা যাচ্ছে। শেখ হাসিনা তার ভুলে ক্ষমতাচ্যুত হয়েছেন, তার ভুল ছিল বলেই তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি দোষ করেছেন বলেই তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। কোনো অপশাসন দীর্ঘদিন থাকে না, সেটা শেখ হাসিনার যে অভ্যুত্থানের মাধ্যমে বিদায়, সেই বিদায় বলে দেয়। কিন্তু শেখ হাসিনাকে দোষারোপ করার মাধ্যমে নতুনভাবে শেখ হাসিনার মতো করে যেভাবে কর্মকাণ্ড করা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে। শেখ হাসিনা বিদায়ের পরে ৬ মাস পরে শেখ হাসিনা একটা ভাষণ দেবেন, সেই ভাষণকে কেন্দ্র করে ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন যে শেখ হাসিনা তার ভাষণে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, তার অধ্যত্ব ছিল, তারা সে ক্ষমা চায়নি। সেই কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। ছাত্রদলের সাধারণ সম্পাদক বোধহয় একটু টেকনিক্যালি ভুল করেছেন। সেই ভুলটা হচ্ছে যে এই ছাত্র জনতা শেখ হাসিনার ভাষণ শুনে যায়নি। শেখ হাসিনা ভাষণ দেবেন এটা শুনেই তারা কর্মসূচি নির্ধারণ করেছে আগের রাতে, এবং তারা মিছিল নিয়ে এগিয়ে গিয়েছে ৩২ নম্বরের বাড়িতে সন্ধ্যা ৭টার দিকে। আরও ২ ঘন্টা পরে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন। শেখ হাসিনা তার ভাষণে ৩২ নম্বরের বাড়ির ভাঙার কথাও বলেছেন। তার মানে হচ্ছে যে শেখ হাসিনার ভাষণে শেখ হাসিনা কি বললেন সেটা শুনে ৩২ নম্বরের বাড়ি ভাঙা হয়নি। শেখ হাসিনা ভাষণ দিবেন এটা শুনে ভাঙা হয়েছে। তো ভাষণ দেয়া পর্যন্ত যদি অপেক্ষা করা হতো, ভাষণের পরে যদি করা হতো, ৩২ নম্বরের বাড়ি না ভেঙে যদি শেখ হাসিনার মানে ৫ নম্বর রোডের যে সুধা সদন যদি ভাঙা হতো, তাহলে
বোঝা যেত যে এটা শেখ হাসিনার প্রতি আক্রোশের ফলে হয়েছে। যদি সারা দেশে যেভাবে পরবর্তীতে আজকে গণমাধ্যমে দেখলাম যে আওয়ামী লীগের সব থেকে ক্ষতি করা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার বাড়ি ভাঙা হয়েছে, তো তার বাড়ি এত লেটে ভাঙা হলো কেন? 32 নম্বর বাড়ি রাতেই ভাঙা হলো, ওবায়দুল কাদেরের বাড়ি আজকে এসে দুপুরবেলায় ভাঙা হলো, সেটা কেন? সারা দেশে বিভিন্ন নেতাকর্মীর বাড়ি ভাঙা হচ্ছে। সেরকম কর্মকাণ্ড যদি 5 আগস্টের পরে অব্যাহত থাকতো, যে বেছে বেছে যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা দেশকে ধ্বংস করেছে, যারা টাকা পাচার করেছে, তাদের বাড়িঘর যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো, সেটা একটা মিনিং তৈরি করত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বৈষম্য রাখতে চায় না, তারা দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলতে চায়। কিন্তু 32 নম্বরের শেকড় উপড়ে ফেলার মাধ্যমে কি মেসেজ দেয়া হলো? আজকে গণমাধ্যম প্রচার করছে, গণমাধ্যম শুধুমাত্র ভিডিও, যে কথা দিয়ে শুরু করেছিলাম, শুধুমাত্র ভিডিও ফুটেজ সংগ্রহ করতে ব্যস্ত। আজকে দেখলাম যে 32 নম্বর বাড়ি থেকে লুটপাট হচ্ছে, সারি সারি লোকজন বই নিয়ে তারা চলে যাচ্ছে, বিভিন্ন বই পুড়াচ্ছে। ধ্বংসাবশেষের মধ্যে থাকা দুটো গাড়ির যে বডি, সেই বডি ভাঙা হচ্ছে, বডি ভেঙে বডির যে স্টেনলেস সেটা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, জানালার ফ্রেম চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বাড়িতে যা কিছু আছে সেগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আবার সকালবেলায় নতুন বুলডোজার এসেছে, নতুন নীল রঙের বুলডোজার এসেছে, সেটা বাড়ি ভাঙছে। তার মানে হচ্ছে যে সরকার আজকেও যেহেতু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, সুতরাং 32 নম্বরের বাড়ি ভাঙার এই কর্মকাণ্ড, এই সিদ্ধান্ত সরকারের তরফ থেকে এসেছে, এই সমালোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে। সরকারই এটার পৃষ্ঠপোষকতা করেছে। একজনকে বলতে শুনলাম যে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে সেখানে আক্রমণ করলো, ভাঙচুর পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাদের বুলডোজার সাপ্লাই দিল কে? বুলডোজার সাপ্লাই তো ছাত্রদের কাজ হতে পারে না, কারণ বুলডোজার ওখানে নিয়ে আসা তো কোনো স্বাভাবিক কর্মকাণ্ড হতে পারে না। বুলডোজার সাপ্লাই দিচ্ছে কে? 32 নম্বরের বাড়ির পরে আমরা সারা দেশেই দেখছি বুলডোজার সাপ্লাই হচ্ছে এবং বুলডোজার দিয়ে বিভিন্ন বাড়ি টাড়ি ভাঙা হচ্ছে। সে ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ নেই। দুর্নীতিবাজদের যদি বাড়িঘর ভেঙে ফেলা হয়, সেই ব্যাপারে বিন্দুমাত্র কথা বলার মতো প্রাসঙ্গিকতা আমি অন্তত খুঁজে পাই না। কিন্তু 32 নম্বরে বুলডোজার ঢুকেছে। 32 নম্বর স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের অন্যতম একটা স্মৃতি। সেই 32 নম্বরে বুলডোজার সাপ্লাই দিল কে? যে ব্যক্তির আহ্বানে মূলত 32 নম্বরে হামলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের আহ্বানে, যিনি প্রবাসে থেকে ইউটিউবার, যিনি আহ্বান জানিয়েছিলেন 32 নম্বর গুড়িয়ে দিতে হবে, 32 নম্বরকে জয় বাংলা করে দিতে হবে, সেরকম তিনজনের একটা টক শো গত রাতে চোখে পড়ল। তারা হাসিতে লুটোপুটো খাচ্ছেন, এত হাসি ধরে রাখতে পারছেন না, এবং একজন আরেকজনকে বলছেন যে দাদা আপনি সব নষ্টের গোড়া। মানে হাসছে, লুটোপুটি খাচ্ছে আর বলছে আপনি সব নষ্টের গোড়া, মানে আপনি এই কাণ্ডটা ঘটিয়েছেন। নিজেরা স্বীকার করছে যে এই কর্মকাণ্ডটা তারা করেছে, তাদের উৎসাহেই, তাদের আহ্বানে এই কর্মকাণ্ড হয়েছে। এবং সেখানে এক পর্যায়ে একথাও বলতে শুনলাম যে এক সরকারি কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন বুলডোজার সাপ্লাই দেওয়ার। তার মানে হচ্ছে সরকারের ভেতর থেকেই এই কর্মকাণ্ডগুলো হয়েছে, শুধুমাত্র ছাত্রদের উপরে দায় চাপানো হয়েছে। ছাত্ররা কি সরকারের ফাঁদে পড়ল? সরকারের ফাঁদে পড়ে নিজেদের কাঁধে নিয়ে নিল এই কর্মকাণ্ড? সরকার যদি মনে করত যে 32 নম্বরের বাড়ি থাকা উচিত নয়, তাহলে সরকার নিজ উদ্যোগে বাড়িটা রাষ্ট্রীয়ভাবে ভেঙে ফেলতে পারত, সেখানে ভেঙে ফেলে ময়দানটা ফাঁকা করে ফেলতে পারত, স্মৃতিচিহ্ন মুছে ফেলতে পারত, 32 নম্বরের যত স্থাপনা আছে সেগুলো ভেঙে গুড়িয়ে দিতে পারত। কিন্তু সরকার সেটা করেনি। সরকার ছাত্রদের কাঁধে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করেছে, এমন সমালোচনা চতুর্দিকে চলছে। এমন সমালোচনা
চতুর্দিকে যখন চলছে তখন নতুন একটা তত্ত্ব এসেছে, সেই তত্ত্ব আবার সেটা বিদেশ থেকে এসেছে, ফ্রান্স থেকে সেই তত্ত্ব এসেছে। সেই ইউটিউবারই সেই তত্ত্ব দিয়েছেন যে 32 নম্বরের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়ে আলেম ওলামারা আসেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণ করলে শেখ হাসিনার সরকার হোক আর আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ যদি কোনো দিন আবার ফিরে আসে তাহলে সেই মসজিদ তো আর ভাঙতে পারবে না, অর্থাৎ 32 নম্বরের বাড়ি আর ওই জায়গায় করতে পারবে না। কত পরিকল্পিতভাবে ব্যাপারগুলো ভাবা এবং ব্যাপারগুলো বাস্তবায়ন করা, এটা হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কেউ বলছেন ওখানে মন্দির তৈরি করতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সেই মন্দির ভাঙতে পারবে না, কারণ ভারতের দাদারা তাতে নাখোশ হবে, তারা নাখোশ হলে তাদের গদি থাকবে না, তারা মন্দির ভাঙতে পারবে না, সুতরাং ওখানে একটা মন্দির করা হোক। এই যে অপরাজনীতি, এই যে অপকৌশল, সেই অপকৌশল আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা একটা বড় বিষয়। এই সব আলোচনা বাদ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, এই এমপির বাড়ি ভাঙা হচ্ছে, ওই এমপির বাড়ি ভাঙা হচ্ছে, ওই মন্ত্রীর বাড়ি ভাঙা হচ্ছে, খুলনায় শেখ পরিবারের বাড়ি ভাঙা হচ্ছে, ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙা হচ্ছে, ভোলাতে তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর করে সেখানে লুটপাটের ভিডিও চিত্র দেখলাম, সব জায়গাতেই লুটপাট, 32 নম্বরের লুটপাট তো দেখলাম, বললামই। কিন্তু এই সব আলোচনার বাইরে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা কোথায় কি হচ্ছে, সারা দেশে কি হলো, এটা আসলে আলোচনার বিষয়ই না। বিষয় হচ্ছে 32 নম্বর। যদি ছাত্র জনতা মনে করত যে আওয়ামী লীগের ওপরে ঝাল মেটাতে হবে, তাহলে সারা দেশে যেটা হচ্ছে সেটা ঠিক ছিল, সুধা সদনে যেটা হচ্ছে সেটা ঠিক ছিল। কিন্তু যখন 32 নম্বরকে, স্পেসিফিক 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িকে আক্রমণ করা হলো, তখন সেটা পাকিস্তানি মদদের ব্যাপার বলে অনেকে মনে করেন। সেই কারণে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই উল্লাস প্রকাশ করেছে এবং বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। বঙ্গবন্ধুর উত্তরাধিকারের চিহ্ন মুছে ফেলা হয়েছে এমন পোস্ট তারা করতে সাহস পেয়েছে। প্রসঙ্গত একটা কথা দিয়ে শেষ করি, কদিন আগে তারেক রহমানের একটা সাক্ষাৎকার, একটা কথা খুবই জনপ্রিয় হয়েছিল, ফেসবুকে ভাইরাল হয়েছিল। তারেক রহমান বাংলাদেশে বিভিন্ন কনসার্ট, বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের আমলে দেখেছি যে শুধুমাত্র ভারতীয় শিল্পী এদেশে এসে অনুষ্ঠান করছে, বাংলাদেশি শিল্পীদের কোনো দাম নাই। এই সময় এসে দেখছি পাকিস্তানি শিল্পীরা এসে কনসার্ট করছে, পাকিস্তানি, এবং স্পেসিফিকলি ফতে আলী খান তার কনসার্টের বিনা পয়সায় জুলাই অভ্যুত্থানের সহযোগিতা করার কনসার্টের কথা তিনি বলেছেন যে ওখানে বিনা পয়সায় কনসার্ট করার নাম করে বিসিবির কাছ থেকে 3.5 কোটি টাকা সে নিয়ে গেছে। এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো এরকম কথা বলার চেষ্টা করেছেন। এবং সব থেকে বড় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে একদল চাই ভারতের শিল্পী এসে কনসার্ট করবে, এখন অবস্থা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের শিল্পী। কেন এমন হবে? বাংলাদেশের শিল্পী কেন নয়? এই কারণে সবার আগে বাংলাদেশ নামে একটা কনসার্ট 16 ডিসেম্বরে বিএনপির উদ্যোগেই করা হয়েছে। এটা বাংলাদেশের অন্যতম বড় কনসার্ট সারা দেশব্যাপী। এই যে বিশ্লেষণ, এই সরকারের আমলে পাকিস্তান পন্থা যে মাথা চাড়া দিয়েছে, এই পাকিস্তান পন্থা মাথা চাড়া দেওয়ার ফলে আমরা মুক্তিযুদ্ধকে অবমাননা করছি কিনা, মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো ভুলে যাচ্ছি কিনা, মুক্তিযুদ্ধের স্মৃতিময় অধ্যায়গুলোকে কলঙ্কিত করছি কিনা, এই প্রশ্ন কিন্তু সামনে এসে যায়। বিএনপির অবস্থান এখনো স্পষ্ট নয় 32 নম্বর বাড়ি ভাঙার ব্যাপারে, যদিও এটা নিশ্চিত করে বলা যায় যে বিএনপি এই ঘটনার পক্ষে অবস্থান গ্রহণ করবে না। জামাত বলে দিয়েছে তারা বিশৃঙ্খলার পক্ষে নয়, তারা শান্তির পক্ষে। যদিও অনেকে অভিযোগ করেন যে এই যে 32 নম্বর বাড়ি ভাঙার ঘটনাটা ঘটলো, এটা মূলত পেছনের কারিগর জামাত শিবির, তাদের কর্মীরা গিয়েই এই কাজটা করেছে ছাত্র জনতার ব্যানারে। সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা অভিযোগ করলেই তো হবে না, প্রমাণ সাপেক্ষ। জামাত কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে বলেছে তারা শান্তির পক্ষে, তারা গ্যাঞ্জামের পক্ষে নয়। এই পজিটিভ রাজনীতিটাই আসলে বাংলাদেশে দরকার, যে আমরা শান্তির পক্ষে থাকব। শান্তির পক্ষে যদি না থাকি, আজকে আপনি যার বাড়ি ভাঙছেন সে যদি কোনোদিন ক্ষমতাবান হয়, তাহলে সে যদি আপনার বাড়ি আগামীতে ভাঙে, তাহলে আমরা কি শুধুমাত্র এই ভাঙাভাঙির মধ্যেই থাকব, নাকি শান্তিময় একটা দেশ চাইব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।